বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এভার কেয়ারে সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রাথমিকের বই ছাপানো শেষ হলেও শুরু হয়নি মাধ্যমিকের। সময় মতো না পেলে শিখন ঘাটতির শঙ্কা, জানুয়ারিতেই দেওয়ার আশা। শুষ্ক মৌসুমে নদী ভাঙন, পিরোজপুর ও ঝালকাঠিতে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, নিঃস্ব বহু পরিবার। স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস। এবং থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা। 2 সেনা নিহতের জবাবে রয়্যাল থাই আর্মির পাল্টা বিমান হামলা। সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেসামরিক লোকজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। টানা 15 দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক রয়েছে। দেশি বিদেশি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও সরব। লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা না আসায় আপাতত দেশেই চলবে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রবিবারও এভার কেয়ারে আসেন তার এক পত্নী। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্র সহ নানা সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও এভার কেয়ার হাসপাতালের সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই আছেন। গত 27 নভেম্বরে তার যখন শারীরিক অবস্থার অবনতি ঘটে তখন তাকে এই সিসিইউতে আনা হয়েছিল এবং তখন থেকে এখন পর্যন্ত তিনি সিসিইউতেই আছেন। তো বিভিন্ন সময় তার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সর্বশেষ গতকালও বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তবে সেই শারীরিক পরীক্ষাগুলোর ফলাফল কি এসেছে, তার কি শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এখনো কিছু বলেনি। আমরা নানান সূত্র থেকে নানান তথ্য পাই, কিন্তু আসলে আমরা সেই তথ্যগুলোর উপর নির্ভর করতে চাই না। যখন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে তার চিকিৎসকরা কিছু জানাবেন তখনই আসলে সেই বিষয়টি আমরা দর্শকদের জানাবো। তো আজকে আমরা আশা করছি, যেহেতু গতকালকেও তার যে চিকিৎসক সবসময় যে চিকিৎসক বক্তব্য দেন গণমাধ্যমে, ডক্টর ABM জাহিদ ব্যক্তিগত চিকিৎসক, তিনি গতকালকেও গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি। গত পরশু সর্বশেষ আমাদের কিছু তথ্য জানিয়েছিলেন। আমরা আশা করছি আজ কোনো একটি সময়ে তিনি হয়তো গণমাধ্যমে এসে বেগম জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু না কিছু আমাদের জানাবেন। কারণ ইতিপূর্বে আমরা জেনেছি যে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছিল, সেই চেষ্টার অংশ হিসেবে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকালকে বাংলাদেশে আসার একটি শিডিউল চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই শিডিউল সেই এয়ার অ্যাম্বুলেন্সকে দেওয়াও হয়েছে যে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে এবং বুধবার সেই এয়ার অ্যাম্বুলেন্স আবার বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার শিডিউল যেটা চেয়েছিল সেই শিডিউল তাদের দেওয়া হয়েছে। কাজে সে অনুযায়ী বেগম জিয়াকে কি লন্ডনে নেওয়া হবে কি হবে না সেই বিষয়টি আসলে আজকে হয়তো ডক্টর জাহিদ আমাদেরকে জানাবেন এবং একই সাথে তার শারীরিক যে অবস্থা সেই অবস্থার অগ্রগতির বিষয়টিও আমরা আশা করছি আজকে বিএনপির চিকিৎসকদের পক্ষ থেকে আমরা জানতে পারবো। তো এর আগে বিভিন্ন সময় যে চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল আছে এবং তিনি একটি
আসার খবর যেটি চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন যে তাকে যে মেডিসিন দেওয়া হচ্ছে তাতে তিনি রেসপন্স করছেন, অর্থাৎ ইতিবাচক রেসপন্স করছেন, যেটির ব্যাপারে তারা আশাবাদী ছিলেন। কিন্তু তারপরেও লন্ডনে যাওয়ার জন্য যে 12 থেকে 14 ঘন্টা জার্নির প্রয়োজন, সে জার্নির ধকল তিনি সইতে পারবেন কিনা সেই বিষয়টি এখন একটি প্রশ্নের সম্মুখীন হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত তারা কিন্তু নিশ্চিত করছেন না যে তাকে লন্ডনে নেওয়া হবে কি হবে না। তো সব মিলিয়ে আমরা আশা করছি আজ হয়তো আমরা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো একটি তথ্য জানতে পারবো। এই ছিল এভার কেয়ারে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার যাবতীয় অবস্থার সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল একসঙ্গে গণভোট করতে ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। আগের রাতেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে নির্বাচনে। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পাবে না দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের 10ম সভা। অংশ নেন সিএসসি সহ সব কমিশনার। ভোটের নানা সিদ্ধান্তে পৌঁছাতে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সময় লাগে 5 ঘন্টা। সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহেই তফসিল হবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। কমিশনার জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই চলে যাবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট কক্ষে বুথ সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে ভোটে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অবস্থান হচ্ছে আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে আপাতত নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে না ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে। পরদিনই বিদেশে পাঠানো হবে ব্যালট। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি এম নাসিরউদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের সব সদস্য। বৈঠকে সিইসি নাসিরউদ্দিন জানান, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিন নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এ সময় কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে সরকার। বছর শেষ হতে আর মাত্র 24 দিন। ইতোমধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষে মাঠ পর্যায়ে পৌঁছেছে। তবে এখনও মাধ্যমিকের বই ছাপা শুরুই করেনি অধিকাংশ প্রেস। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, টেন্ডার প্রক্রিয়ায় দেরি করায় সময় মতো কাজ শুরু করতে পারেননি অনেকে। আর সময় মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারলে শিখন ঘাটতির শঙ্কা বিশ্লেষকদের। তবে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। হাতে আছে 1 মাসেরও কম সময়, তাই দিনরাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই ছাপা থেকে বাধাই, কাটিং ও প্যাকেজিংয়ে যুক্তদের ফুসরত নেই কারো। নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে প্রাথমিকের 9 কোটি এবং মাধ্যমিক ও ইবতেদায়ীর 21 কোটি বই। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়েছে। এসব বই প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন প্রেসে এখন ছাপা হচ্ছে 9ম শ্রেণীর বই। তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12 কোটি 60 লাখেরও বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। হাতে গোনা মাত্র 2-1টি প্রেস শুরু করেছে ছাপানোর কাজ।
চুক্তি অনুযায়ী এই বই ছাপাতে প্রেস মালিকরা সময় পাবেন 50 দিন। মুদ্রণ শিল্প সমিতি বলছে এনসিটিবি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজ শুরু করতে দেরি হচ্ছে। তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা। 70% বই জানুয়ারি মাস পর্যন্ত দেওয়া খুবই কষ্টসাধ্য। নর্মালি এখন যে গতি আছে এই গতিতে 40% বই যেতে পারে। আমরা উদ্যমী হলে বিভিন্ন সংকটগুলোকে মোকাবেলা করতে পারি। এই বিষয়গুলো নজর দিয়ে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা 70% যাইতে পারে, নাহলে 40% যাওয়ার সম্ভাবনা নাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর মার্চে রোজা ও ঈদ উল ফিতরের লম্বা ছুটি। তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার বিকল্প দেখছেন না এই বিশ্লেষক। অবশ্যই কারো ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে এই বইগুলা শিক্ষার্থীর হাতে যেতে দেরি না হয় সেই ব্যাপারে একটা সুস্থ পদক্ষেপ নিবে, এটি আমরা আশা করি। ক্যামেরার সামনে কথা না বললেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সিলেটের জাফলংয়ে কমিউনিটি ট্যুরিজম, খাসিয়াপল্লীতে অবস্থান করেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ, পর্যটকদের নিরাপত্তা ও অবকাঠামো সুবিধা নিশ্চিতের তাগিদ। শুষ্ক মৌসুমেও পিরোজপুর ও ঝালকাঠিতে নদী ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। সবকিছু হারিয়ে অনেক পরিবার মানবেতর দিন যাপন করছেন। তাদের অভিযোগ, বারবার জানানোর পরও স্থায়ী সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ নির্মাণে বিভিন্ন প্রকল্প চলমান। বিলীন হয়েছে দেয়ালসহ মসজিদের একাংশ, টিকে থাকা অংশে নামাজ আদায় করছেন মুসল্লি। তীব্র নদী ভাঙনের কবলে পিরোজপুরের স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সন্ধ্যা, গাবখান ও কচা নদীর 3 নদীর মোহনায় আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক বসতবাড়ি, ফসলি জমি সহ অনেক স্থাপনা। হুমকিতে 2 শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। প্রায় 100-র অধিক আমাদের দোকানপাট ছিল, সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জালকাঠির সাথে এখন আমাদের যোগাযোগ নাই বলতেই চলে। ফেরিঘাট, শত শত ঘর, দোকানপাট, জাগার পাট এমনভাবে ভাঙে নামে যেতেছে, বুঝছেন? এটার জন্য আমরা একটা কিছু চাই। এইখানে যে হোটেলটা ছিল এইয়া বউ মাই ফেলে যে খামু এই আর খাইতে পারতেছি না। ব্লকের মাধ্যমে কাজটি করা হয় তাহলে ফেরিঘাট এবং ঘরবাড়ি, বাকি ঘরবাড়ি, দোকানপাট এবং মসজিদ সব রক্ষা করা সম্ভব। একই অবস্থা ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের সদর ও নলছিটি উপজেলার অন্তত 10 গ্রামের। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। সর্বনাশ হয় এই বিষখালী নদীতে। আমাগো এই যে বসতবাড়ি, এই ঘর, এই এতটুকু জায়গা ছিল না, ঘর বাড়ি সব ভাঙ্গে এই নদীতে গেছে। বাপদাদার 20-25 কুড়া জমি এই নদীতে গেছে। আমরা রাস্তায় থাই 3 করে নাতি লইয়া। যদি ব্লক দিতে সরকারে তাইলে আমাগো একটু ভালো হইতে। আমরা যদি একটা বেরিবেদ পাইতাম বা ব্লক পাইতাম তাহলে মনে আশা করা যায় এই জায়গা আমাগো নদী ভাঙনটা কিছু ঠেক পাইতাম। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদন পাওয়া যায়, প্রতিবেদনের আলোকে আমরা ডিপিবি আমাদের পানি উন্নয়ন বোর্ডে সাবমিট করব। তা এরপরে আমাদের ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প অনুমোদিত হয়েছে, উক্ত প্রকল্পে 680 কোটি টাকা ব্যয় বাস্তবায়ন করা হবে। ওই প্রকল্প বাস্তবায়িত হইলে প্রায় 12 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। সুগন্ধা ও বিষখালী নদীপাড়ের 10টি গ্রামে 25,000 মানুষ বসবাস করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মৃতদেহ উত্তোলন এবং পরিচয় শনাক্ত কার্যক্রম দ্বিতীয় দিনের মতো চলছে মোহাম্মদপুর রায়ের বাজারে। সিআইডি ও বিদেশি ফরেনসিক টিম চালাচ্ছে কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আছি রায়ের বাজার কবরস্থানের সামনে, যে জায়গাটিতে মরদেহ উত্তোলন এবং শনাক্ত কার্যক্রম চলছে তার কিছু দূর সামনে। এখানে ক্রাইম সিন দিয়ে আমাদেরকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে, কারণ যে কার্যক্রমটি করা হচ্ছে এটি খুবই সেন্সিটিভ এবং যেহেতু 1.5 বছর পরে মরদেহ উত্তোলন করা হচ্ছে, সে কারণে সেই মরদেহের অবস্থা পাশাপাশি সার্বিকভাবে সেগুলো উত্তোলন প্রক্রিয়া সেটি সরাসরি দেখানোর ক্ষেত্রে একটি বিধিনিষেধ রয়েছে। আন্তর্জাতিক মরদেহ উত্তোলন যে বিধিমালা সেই অনুযায়ী, সে কারণে আসলে সিআইডির পক্ষ থেকে আমাদেরকে
নিরাপদ দূরত্বে রাখা হয়েছে এবং গতকালকেও আমরা দেখেছি যে তাদের কার্যক্রম শুরুর পরে তারা বিভিন্নভাবে আমাদেরকে তাদের যে আপডেট সেটি জানিয়েছে এবং আজকে আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে সকাল 9:30টায় তাদের যেই মরদেহ উত্তোলন কার্যক্রম সেটি শুরু করেছে। গতকালকে যে কার্যক্রমটি ছিল সেই কার্যক্রমে যেহেতু শুরুর দিন ছিল সে কারণে একটু ধীর গতিতে কার্যক্রম হয়েছে। গতকাল সারাদিনে 2টি মরদেহ উত্তোলন করা গেছে এবং সেগুলো উত্তোলন করার পরে সেগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, পাশাপাশি ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়েছে সেই 2টি মরদেহ থেকে। পাশাপাশি পরিবার কালকে এসেছিল, এখানে 60টি পরিবার এসেছে। 60টি পরিবারের 11 জন সদস্যের মরদেহর যে 11 জন সদস্যের মরদেহের সাথে ডিএনএ ম্যাচ করার জন্য যেই ডিএনএ দরকার হয় 11 জনের সেই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেটি এই যে উত্তোলন কার্যক্রম পুরোপুরিভাবে শেষ হলে তাদের সাথে ম্যাচিং করানো হবে। গতকালকে যে 2টি মরদেহ উত্তোলন করা হয়েছে তার সাথে যেই স্বজনদের মরদেহের যে স্যাম্পল ডিএনএ যে স্যাম্পল নেওয়া হয়েছে সেটির কিন্তু এখন পর্যন্ত ম্যাচিং হয়নি, যে কারণে সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে পুরোপুরিভাবে যখন মরদেহের যেই মরদেহগুলো এখানে রয়েছে, আমরা আগে জেনেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ শিরোনাম হয়েছে যে 114 জনের মরদেহ এখানে গণকবর দেয়া হয়েছে, তো সেটির সংখ্যা আসলেই কত সেটি এই যে উত্তোলন কার্যক্রম শেষ হলে জানা যাবে। তবে এর আগ পর্যন্ত সিআইডি বলেছে তাদেরও মনে হচ্ছে যে মরদেহের সংখ্যা এরকম বা তার কম বেশি হতে পারে, সেটি নিশ্চিতভাবেই জানা যাবে। পাশাপাশি অন্য যেই বিদেশি ফরেনসিক টিমটি রয়েছে সেই বিদেশি ফরেনসিক টিমও তাদের কার্যক্রম চালাচ্ছে এবং গতকালকেও তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে তার বিভিন্ন দেশে এরকম মরদেহ উত্তোলনের পর শনাক্তের যেই এক্সপিরিয়েন্স সেটি তার আছে, সেই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব এই যে গণ অভ্যুত্থানের 1.5 বছরের বেশি সময় পর যাতে মরদেহগুলোর আসলেই পরিচয় শনাক্ত করা যায় সেই কার্যক্রমে সিআইডিকে তারা সর্বাত্মক সাহায্য করবে। সিআইডিও তাদের যে বিশেষজ্ঞ ফরেনসিক টিম রয়েছে তাদের সাথে সম্মিলিতভাবে এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। আসলে এই ছিল আমার কাছে মরদেহ উত্তোলনের সর্বশেষ তথ্য। দেখছেন সময় সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটের জাফলংয়ের খাসিয়াপল্লীতে গড়ে উঠছে কমিউনিটি বেসড ট্যুরিজম, যেখানে পারিবারিক পরিবেশ থেকেই প্রকৃতি এবং জাতিগত নানা সংস্কৃতি উপভোগ করতে পারবেন পর্যটকরা। এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানও। উদ্যোক্তারা বলছেন যোগাযোগ সহ অন্যান্য সুবিধা নিশ্চিতে এগিয়ে আসতে হবে সরকারকে। কমিউনিটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে ট্যুরিজম বোর্ড। জাফলংয়ের খাসিয়াপল্লী ঘুরে প্রথম পর্বের বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। সিলেটের খাসিয়াপল্লী, ভারতের মেঘালয় ও বাংলাদেশের জাফলংয়ের আন্তঃসীমায় এই জনগোষ্ঠীর বসবাস। রয়েছে ভিন্ন সংস্কৃতির মনোমুগ্ধকর আবহ। মূলত দেশের সিলেট অঞ্চল নদী, পাহাড়, ঝর্ণা আর পাথরের মেলবন্ধন, যা পুলকিত করে পর্যটকদের। তবে দীর্ঘদিনের সাধারণ পর্যটনের ধারণাকে ঠিক রেখেই এবার জনপদকে কেন্দ্র করে টেকসই পর্যটন গড়ে তুলতে চায় সরকার। এজন্য খাসিয়াপল্লীকে গড়ে তোলা হচ্ছে সে আদলে, যেখানে পল্লীর পরিবেশ, জনগোষ্ঠীর সামাজিক নিজস্বতা ও সংস্কৃতি ঠিক রেখে তাদের সঙ্গে থেকে প্রকৃতিকে দেখবেন, জানবেন পর্যটকরা, যাকে বলা হচ্ছে কমিউনিটি বেসড ট্যুরিজম বা সিবিটি। এর মধ্যে এই পল্লীর বেশ কয়েকটি বাড়িতে থাকতে পারছেন অতিথিরা। তাদের সহযোগিতায় ট্যুর গাইড হিসেবে কর্মসংস্থান হচ্ছে অনেকের। খাসিয়াদের পরিবারের সাথে যে এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে পর্যটকরা কিভাবে নেবে সেটাকে কেন্দ্র করেই হচ্ছে আমরা মূলত হোমস্টে ব্যবস্থা করেছি। আসলে আমরা ওদেরকে রিসিভ করে একটা শিডিউল আছে, শিডিউল অনুযায়ী ওদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে কমিউনিটি ভিত্তিক ট্যুরিজম পর্যটকদের কাছে জনপ্রিয় করতে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO। তবে পল্লীর অবকাঠামো, সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারকে আহ্বান জানান খাসিয়া প্রধান। 1 বছরে যে এই কমিউনিটি ট্যুরিজমের কারণে কিন্তু আমাদের এখানে অনেক মানুষের, বিশেষ করে যুবক যারা ড্রপ আউট, যারা ছাত্রছাত্রী রয়েছে, তারা একটা জীবন জীবিকার একটা পথ আমরা দেখতে পাচ্ছি আর কি। বিটিবিকেও বলেছি আর ILOকেও বলেছি যে আমাদের এখানে আরও অনেক আগ্রহী আছে, তাদেরকে সাপোর্ট কীভাবে আপনারা করবেন, আপনারা চেষ্টা করেন। কিন্তু তারা তো নিজে থেকে তো সাপোর্ট করতে পারবে না, আর্থিক ব্যাপার আছে, হ্যাঁ, তারপরে ট্রেনিংয়ের ব্যাপার আছে। এবং ILO, বিটিবি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যদি ব্যবস্থা সহায়তা না করে তাহলে এরা তো এগিয়ে আসতে পারবে না। স্থানীয় বাড়ি নির্ভর পর্যটনে সংশ্লিষ্ট এলাকা ও পর্যটকদের নিরাপত্তা সহ সার্বিক উন্নয়নের সেতু হিসেবে কাজ করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আমরা চেষ্টা করতেছি যে কমিউনিটির যে পিপল আছে তাদেরকে উৎসাহিত করা
যে ট্যুরিস্টরা আসলে তাদের অন্তর্ভুক্তি উন্নয়ন হবে বা আর্থিক লাভবান হবে ওনাদেরকে উৎসাহিত করতেছি। আর যারা ট্যুরিস্ট আছে তাদেরকেও আমরা উৎসাহিত করি যে কমিউনিটি পিপলদের মধ্যে তারা যাতে আসলে তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। খাসিয়াপঞ্জিতে অবস্থান করে বিশাল সমতলে চা বাগান, পিনাইন নদী ও বৈচিত্র্যময় সংস্কৃতি উপভোগ করতে পারবেন পর্যটকরা। খাসিয়া জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন, সন্তানদের লেখাপড়া সহ সার্বিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের গতি বেড়েছে। আগামীতে কমিউনিটি বেসড ট্যুরিজমের মাধ্যমে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে চায় এই জনপদ। খাসিয়াপঞ্জি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, জাফলং, সিলেট। সময় সংবাদ, দেশের বাইরের খবর। উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত। স্থানীয় সময় সোমবার কম্বোডিয়ার গোলাবর্ষণে 2 থাই সেনা নিহত হয়েছেন। অতর্কিত ওই হামলার জবাবে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি। সীমান্তে উত্তেজনার জেরে এরই মধ্যে সেখানকার প্রায় 70% বেসামরিক লোককে সরিয়ে নিয়েছে দেশটি। বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেশী দেশ কম্বোডিয়াও। তবে থাইল্যান্ডের হামলার পাল্টা জবাব দেয়নি দেশটি। দুপক্ষের মধ্যে চলমান উত্তেজনা ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চিত করে ফেলছে বলছেন বিশ্লেষকরা। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। কম্বোডিয়ার হামলায় 2 থাই সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও 4 জন। জবাবে সোমবার ভোরে কম্বোডিয়ায় বিমান হামলা চালায় রয়্যাল থাই আর্মি। থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় কয়েকজন হতাহত হওয়ার পর জবাব দেয় থাই সেনারা। এক বিবৃতিতে থাই সেনাবাহিনীর মুখপাত্র জানান, সীমান্তবর্তী এলাকায় বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে সেনাবাহিনী সহায়তা দিচ্ছে। এরই মধ্যে সীমান্ত এলাকার প্রায় 70% বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক মাস আগে সংঘাতের জেরে আগে থেকেই থাই সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল বলেও জানান তিনি। এদিকে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে কম্বোডিয়াও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে জানান, দেশটির 2টি এলাকায় কম্বোডীয় সেনাদের ওপর হামলা চালিয়েছে থাই বাহিনী। তবে থাইল্যান্ডের হামলার পাল্টা জবাব দেয়নি দেশটি। এর আগে গত জুলাই মাসে 2 দেশের মধ্যে 5 দিনের সীমান্ত যুদ্ধে 48 জন নিহত হয়। বাড়িঘর ছাড়তে হয়েছিল প্রায় 3 লাখ বাসিন্দাকে। ওই সময় উত্তেজনা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতায় 28 জুলাই একটি প্রাথমিক যুদ্ধবিরতি হয়। তবে গত মাসে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই বাহিনীর এক সদস্য আহত হলে কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন স্থগিত করার কথা জানায় ব্যাংকক। চলমান উত্তেজনা নতুন করে 2 দেশের সীমান্ত সংঘাতকে উস্কে দেওয়ার পাশাপাশি ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চয়তায় ফেলছে বলছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। 33 পৃষ্ঠার এই নথির বেশিরভাগ রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো। নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে নথির সমালোচনা করেছে ইইউ। আবারও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার দেশটির অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং ড্রোন প্রস্তুতকারক কেন্দ্রসহ একাধিক স্থানে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালায় মস্কো। এতে হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুচেরভকা এবং ডোনেস্কের রোভনয়ে বসতি দখলের দাবি করে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, 33 পৃষ্ঠার এই নথির অনেক দিকই রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় সময় রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি মস্কো নথিটি আরও বিশ্লেষণ করে চূড়ান্ত মন্তব্য জানাবে বলেও জানান তিনি। বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন বন্ধ করা এবং ইউরোপীয় ইউনিয়নের কথিত সেন্সরশিপ নীতির বিরোধিতা এসব বিষয়কে নতুন কৌশলে অগ্রাধিকার দেয়া হয়েছে। নথিতে আরও বলা হয়, কয়েকটি ইউরোপীয় দেশের অর্থনীতি ও সেনাবাহিনী ভবিষ্যতে পর্যাপ্ত শক্তিশালী থাকবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া ইউরোপের কিছু দেশে জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর প্রভাব বৃদ্ধির প্রশংসা করা হয়েছে। কৌশলপত্রে রাশিয়াকে ঘিরে তুলনামূলক নরম ভাষা ব্যবহার করা হয়েছে বলে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন। তাদের আশঙ্কা, এতে ইউক্রেন যুদ্ধের প্রশ্নে মস্কোর ওপর পশ্চিমাদের চাপ দুর্বল হয়ে যেতে পারে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করতে ইইউ ভূমিকা রাখছে। পাশাপাশি বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইউরোপের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে।
নিরাপত্তা কৌশল নিয়ে প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা বা সমাজ ব্যবস্থা কেমন হবে এসব বিষয় কৌশলগত নথিতে থাকা উচিত কিনা বিশেষত জার্মানির ক্ষেত্রে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র, যুক্তরাষ্ট্রের শত্রু এবং পোল্যান্ডের শত্রু একই বলে উল্লেখ করেন টাস্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলেন, এই নথি দেশের বৈদেশিক সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। এদিকে রোববার কাতারের দোহায় এক সম্মেলনে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, কিয়েভকে সহায়তা করা থেকে সরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ট্রাম্প জুনিয়র বলেন, ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ধনীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলাসান সাইদু। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোরের দিকে সেনাদের একটি ছোট দল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদ্রোহ শুরু করে। তবে সেনাবাহিনীর নেতৃত্ব ও অনুগত সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তাদের দ্রুত পদক্ষেপের কারণেই এই অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানান সাইদু। সরকারের পক্ষ থেকে জনগণকে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ উপস্থিত হয় একদল সেনা। নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন বলে পরিচয় দেন তারা। জানান, সরকারের সব ধরনের প্রতিষ্ঠান ভেঙে দিয়ে প্রেসিডেন্ট পাত্রিস তালোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই ক্রিকেটকে বিদায় জানাতে চাই। দেশের বাইরে দেয়া এক পডকাস্টে প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে এমন স্পষ্ট কথা বললেন সাকিব আল হাসান। বর্তমান সময়টা বাইরে কাটালেও অবশ্যই দেশে ফিরে আসবেন বলে ইচ্ছে প্রকাশ করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের ক্রিকেটে যা দিয়েছেন তাতে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা হবে বর্ণিল তা বলার অপেক্ষা রাখে না। তবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং পরবর্তীতে সৃষ্ট প্রেক্ষাপটে তার সবকিছুই এখন এলোমেলো, যদিও এখনও সুন্দর সমাপ্তির প্রত্যাশাতেই আছেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচ জাতীয় দলের জার্সিতে সাকিব খেলেছিলেন গেল বিশ্বকাপে। যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে মাঠে নামার আগে সাকিব দিয়েছিলেন অবসরের ইঙ্গিত। তবে এবার আর কোনো ইশারা ইঙ্গিত নয়, সোজা ব্যাটেই নিজের অবসর ভাবনা জানালেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে আমি এখনো অবসর নেইনি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে এবং অবসর নেওয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই 3 ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। বিগত দিনে সাকিবের দেশে ফেরা নিয়ে বহু কথাই হয়েছে। বল নিজেদের কোর্টে থাকলেও বারবারই তা অন্যের কোর্টে পাস করেছে বিসিবি। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় এমন পরিস্থিতি তৈরি করেছে বলেই বিশ্বাস করেন অনেকে। যদিও সাকিবের বিশ্বাসটা ভিন্ন, যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন আবারও দেশে ফেরার বিষয়ে বদ্ধপরিকর মিস্টার 75। নিউ ইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই, অনেক বাংলাদেশের সাথে, সেটা চাইলেই পারি। আবার একা থাকতে চাইলেও সেটাও পারি। তবে অবশ্যই আমি দেশে ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশে ফিরে যাব। গেল বছর কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। ওয়ানডেতে তার শেষ ম্যাচটাও ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এসএম ইকবাল, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এভার কেয়ারে সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রাথমিকের বই ছাপানো শেষ হলেও এখনও শুরু হয়নি মাধ্যমিকের। সময় মতো না পেলে শিখন ঘাটতির শঙ্কা, জানুয়ারিতেই দেওয়ার আশা। এবং থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা। 2 সেনা নিহতের জবাবে রয়্যাল থাই আর্মির পাল্টা বিমান হামলা। সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেসামরিক লোকজন। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।